বং বিনোদনের আজকের নিবেদন মধ্যরাতের গাড়ি, লেখক অ্যালফ্রেড নয়েস। আজ গল্প শুরু করার আগে আপনাদের লেখক অ্যালফ্রেড নয়েসের সম্বন্ধে দু চার কথা বলে রাখি। অ্যালফ্রেড নয়েস ছিলেন ইংল্যান্ডের কবি ও সাহিত্যিক। ওনার জন্ম 16ই সেপ্টেম্বর 1880 এবং ওনার মৃত্যু হয় 25শে জুন 1958। উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন একজন সক্রিয় যোদ্ধা হিসেবে। ওনার লেখা দ্য লুম অফ ইয়ার্স, পুরাতন জাপানের ফুল, বন্য থামনের বন, হাইওয়ে ম্যান, ড্রেক, 40 গাওয়া নাবিক এবং অন্যান্য কবিতা, দ্য গোল্ডেন হিন্ড, এগুলো অন্যান্য উল্লেখের দাবি রাখে। গল্পের মধ্যে উনি লিখেছেন উইলিয়াম মারিসের জীবনী, রাডা, ওয়াকিং শ্যাডোজ, দ্য হিডেন প্লেয়ার, সাম অ্যাসপেক্টস অফ মডার্ন পোয়েট্রি এবং দ্য আননোন গড, অর্চার্ডস বে, ভোল্টায়ার, দ্য লেটেস্ট ম্যান। এই গল্পগুলো অন্যান্য উল্লেখের দাবি রাখে। দ্য ডেভিল টেক্স এ হলিডে এবং অ্যাকিউজিং ঘোস্ট নামে ওনার দুটো উপন্যাস আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিল। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গল্পে, মধ্যরাতের গাড়ি, অ্যালফ্রেড নয়েসের লেখা। বইটা পুরানো, লাল রিবনে বাঁধানো। 12 বছর বয়সে আবিষ্কার করেছিল মার্টিমার, বাবা লাইব্রেরির সেলফে। নিয়ম ব্যতি রেখে বইটা নিজের বেডরুমে নিয়ে এসে মোমবাতির আলোয় যখন পড়তে বসত, তখন পুরানো এলিজাবেথান বাড়িটা অন্ধকারে ডুবে যেত। মার্টিমারের ঘরটা ছিল ছোট্ট, নিঃসঙ্গ কুঠুরির মতো। চুরি করা মোমবাতির আলোর টুকরো অন্ধকার ঘোচাত সেই সাগর পাড়ের সেই কুঠুরির। সবাই তখন ঘুমিয়ে পড়ত, প্রকৃতিও হতো নিঃশব্দ, ঐক্যতানহীন। নিচের হলে দাদুর দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ, নিজের হৃদস্পন্দনের শব্দ, দূরে সাগর পাড়ের সুরেলা গর্জন, সব মিলিয়ে মার্টিমার রহস্যাবৃত হয়ে যেত। যখন পড়ত, মোমবাতির ওপাশে দেওয়ালে অন্ধ মাকড়সার মৃদু শান্তপদন শব্দও শুনত, বনের এক অসহায় জীবের মতো। অদ্ভুত আকর্ষণ করত ওকে ওই পুরনো বইটা, কিন্তু বইটির মূল রহস্য ও কখনোই ধরতে পারেনি। বইটার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। বইয়ে ছিল একটি মাত্র ছবি, 50 পাতায়। ছবিটা দেখতে কখনোই ও সাহস করতো না, দেখলেও ভয়ই পেত। তরুণ মার্টিমার ছবিটার প্রতিক্রিয়া কখনোই বুঝতে পারেনি। কল্পনাপ্রিয় ছিল, কিন্তু স্নায়ু রোগগ্রস্ত নয়। 50 পাতাটা এড়িয়ে যেত, যেমন 2 বছর বয়সে অন্ধকারাচ্ছন্ন সিঁড়ির কোনটা তড়িঘড়ি করে পার হতো সেইভাবে, বা অ্যানসিয়েন্ট ম্যারিনারে জনপ্রাণীহীন রাস্তায় এক দৃষ্টিতে হেঁটে যেত যেমন করে লোকটা। তেমন কিছু ছিল না ছবিটায়, ভীত চকিত হয়ে ওঠার মতো। অন্ধকারই ছিল ছবিটার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম, রাত গভীর, টিপটিং করে জ্বলছে একটি মাত্র আলো। শূন্য প্ল্যাটফর্মে নির্দেশ করছিল দেশের কোনো দূরবর্তী অংশে জনমানবহীন নির্জন জংশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি মাত্র আধার ঘেরা এক পুরুষ, আলোর ঠিক নিচটায় দাঁড়িয়ে। তার মুখটা রয়েছে টানেলের অন্ধকার মুখের দিকে ঘোরানো। কোনো এক অদ্ভুত কারণেই শিশু মনের কল্পনাকে ভরিয়ে তুলত ভৌতিক একটি আবেশ। পুরুষটি কিছু শোনবার জন্য যেন অপেক্ষারত, যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি ওর জন্য অপেক্ষা করছে। বইটার গল্পে কিন্তু এমন কিছুই ছিল না, একেবারে শিশুপাঠ্য, যাতে করে সে দুঃস্বপ্ন পড়তে পারে। কিন্তু বইটার আকর্ষণ বাধা দিতে পারত না। ছবির রাতের নির্জনতা এবং ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি হতে পারত না। দুটো লম্বা আলপিন দিয়ে ছবির পাতাটা মুড়ে রেখেছিল, যাতে অসাবধানবশত ছবিটা চোখে না পড়ে। তারপর ঠিকই করে ফেলেছিল সমস্ত বইটা পড়ে ফেলবে, কিন্তু সদা সর্বদাই সেই 50 পাতায় আসার আগেই ও ঘুমিয়ে পড়ত। যা পড়েছিল আবার সব ভুলে যেত, আবার পরের রাতে পড়তে শুরু করতো গোড়া থেকে, কিন্তু 50 পাতায় আসার আগেই আবারও ঘুমিয়ে পড়ত। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বইটার কথা, ছবিটার কথা ভুলেই গিয়েছিল মার্টিমার। কিন্তু জীবনের মধ্যপ্রান্তে এক অদ্ভুত সংকট সময়কালে নিজেকে আবিষ্কার করলো এক রেলওয়ে প্ল্যাটফর্মে, অপেক্ষা করছে গাড়ির জন্য। নির্জন স্টেশনের গাড়িটা তখনও আসেনি। স্টেশনের ঘড়িটা 12টার ঘন্টার ধ্বনি করলো। ও ভাবছে যেন দীর্ঘ স্বপ্ন থেকে উঠে আসা সেই পুরুষটির মতো। লম্বা আঁধারে রেলওয়ে প্ল্যাটফর্মে একটি মাত্র আলো জ্বলছে,
আর তার তলায় দাঁড়িয়ে আছে সেই চেনা দীর্ঘ অপরিচিত পুরুষটি, যেন অনেক বছর আগে দেখা সেই ছবির প্রতিচ্ছবি আজকে তার সামনে। ছোটবেলার মতো এখন সে কিন্তু ভয় পাচ্ছে না। সেই দীর্ঘায়ত শরীরের দিকে এগোলো তার মুখটি দেখবার জন্য। ঘন অন্ধকারে ঢেকে আছে মানুষটার মুখ। ধীর পায়ে হাঁটলো কিছু জিজ্ঞাসা করবার জন্য। হয়তো জিজ্ঞাসা করবে ট্রেনটা লেট আছে কিনা, কিন্তু প্রথম পদক্ষেপ এগোবার সঙ্গে সঙ্গে তার হাত যেন কেউ খিঁচে ধরেছে। তবুও যেন ঘুমের ঘরে এগোলো আধার ঘেরা পুরুষটির কাছে। কিন্তু দেখা মাত্র তার মুখের কথা সরছে না, কথা বলতে পারছে না, জিভ যেন সেঁধিয়ে যাচ্ছে ভেতরে। এই যে সে নিজের পিছনের দিকে তাকিয়ে, যেন ঘষা আয়নায় নিজের চোখে দেখা নিজের ছেদকায় মুখ, যেন তার চোখ দিয়ে দেখা জীবন্ত। হৃৎপিণ্ডের তন্তুগুলি যেন তড়িৎপৃষ্ট হয়ে অসাড় হয়ে যাচ্ছে। ভয়ের শীতল স্রোত নামছে দেহে। ঘুরে দাঁড়ালো হতচকিত হয়ে, তারপর অন্ধের মতো ছুট দিল মরুভূমির সমান টিকিট অফিসের দিকে। স্টেশনের পেছনে চন্দ্রস্নাত লম্বা রাস্তা ধরে মনে হলো সমস্ত দেশটা রাতারাতি জনমানব শূন্য হয়ে গেছে। এক মুহূর্তের জন্য গতি থামালো। শুনতে পেল পিছনে নিজেরই পদধ্বনি। বিচ্ছিন্ন দৌড়ের শব্দ টিকিট ঘরের কাঠের মেঝের ওপর যেন তার পিছু নিয়েছে। আতঙ্ক যেন নেয়ে উঠছে। আবার দৌড়। ঘামছে আতঙ্কিত বন্য পশুর মতো, ভৌতিক পথ ধরে ছুটছে অনির্দিষ্টের উদ্দেশ্যে। রাস্তার একধারে সোজা লম্বা খাল। খালের জলে প্রতিফলিত হয়ে পড়ছে রেল লাইনের একটা লাইন। পায়ের প্রতিধ্বনি শুনছে তার পিছনে, আস্তে তবে বিরতিহীন। প্রায় 1/4 মাইল দূরে দেখতে পেল ছোট্ট একটা সাদা কুটির। দুটি জানালা, একটি দরজা কুটিরের। হয়তো সেখানেই মিলবে মানুষের মুখের সন্ধান। ভাবছে যদি সে একবার ওখানে পৌঁছতে পারে তাহলে হবে আশ্রয় সংরক্ষণ এবং পলায়ন থেকে নিবৃত্ত হতে পারবে। যখন ছোট্ট কুটিরের সামনে এসে সে হাঁফাচ্ছে, তখনও সে শুনতে পাচ্ছে ধীর অস্বস্তিকর তার নিজের পদশব্দের প্রতিধ্বনি। হাতল ঘোরালো, ধাক্কা মারলো, কিন্তু ভেতর থেকে বন্ধ। দরজায় নেই বেল বা ঘণ্টার ধ্বনি করার মতো কিচ্ছু। হাত মুষ্টিবদ্ধ করে দরজার কাঠে আঘাত করলো প্রচণ্ড জোরে। আঘাতে রক্ত চুয়াচ্ছে মাটিতে, কিন্তু ভয়ঙ্কর ধীর। উত্তর এলো। অবশেষে কুটিরের মধ্যে থেকে শুনতে পেল ভারী পায়ের শব্দ। কেউ যেন ভাঙা কাঠের সিঁড়ি বেয়ে নামছে। ধীরে ধীরে, অতি ধীরে খুলে গেল দরজা। একটি লম্বা ছায়া শরীর তার সামনে এসে দাঁড়ালো। হাতে একটি জ্বলন্ত মোমবাতি, এমনভাবে ধরা যে মানুষটার মুখ সামান্যই দেখতে পাচ্ছে সে। ছায়া শরীরের সারা মুখে ব্যান্ডেজ বাঁধা। বোবা আতঙ্কে মার্টিমার দিশেহারা। দুজনের মধ্যে কথাবার্তা হলো না। দীর্ঘায়ত শরীর ওকে ভেতরের দিকে আসতে নির্দেশ করলো, এবং তার সঙ্গে সঙ্গে মার্টিমার ঢুকে যাওয়ার পরে দরজাটা আটকে দিল। বিনা বাক্য ব্যয়ে আবার নির্দেশ করলো ভাঙা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে। হাতে ধরা মোমবাতির ছায়া বিরাট অদ্ভুত হয়ে পড়েছে সাদা দেওয়াল এবং সিলিংয়ে। উপরের ঘরে উভয়ে প্রবেশ করলো। ঘরের মধ্যে আগুন জ্বলছে উজ্জ্বলভাবে। এক পাশে একটি আর্মচেয়ার এবং ওক কাঠের ছোট্ট একটি টেবিল। তার উপরে পড়ে রয়েছে পুরনো একটি বাঁধানো বই, গাঢ় লাল বাক্রমে বাঁধানো। মনে হচ্ছে আমন্ত্রিত ব্যক্তির বসার জন্য সে অপেক্ষা করছে, এবং সমস্ত জিনিসই যেন এর জন্য তৈরি করা হয়েছে। দীর্ঘায়ত শরীর আর্মচেয়ারে বসতে নির্দেশ করলো। টেবিলের বইয়ের পাশে মোমবাতিটা। আগুনের আলো ছাড়া কিন্তু ঘরে আলাদা করে কোনো আলো ছিল না। কোনো কথা না বলে ঘরের দরজা বন্ধ করে দিল সেই দীর্ঘায়ত শরীর। মোমবাতির দিকে তাকিয়ে মার্টিমার। সবই যেন সুপরিচিত। পোড়া মোমের গন্ধে ওকে নিয়ে যাচ্ছে পুরনো এলিজাবেথের ছোট্ট কুঠুরিতে। কম্পিত হাতে তুলে নিল বইটা। যদিও বইটার গল্প ভুলে গেছে মার্টিমার, তবু অবিলম্বে বুঝতে পারলো এটা সেই বইটার কথা। টাইটেলে কালির আঁচড়টা দেখে চিনতে পারলো। 50-এর পাতায় এলো। যে পাতাটা শিশু বয়সে পিন দিয়ে সে এঁটে রেখেছিল, এখনো আছে পিনগুলি তেমনি। আঙুল দিয়ে স্পর্শ করলো পিন। অনেক বছর আগে ছোট্ট কচি কচি আঙুলে যেমন শিহরণ অনুভব করতো, তেমনি শিহরণ বয়ে গেল ওর শরীরের মধ্যে দিয়ে। প্রথম পাতায় ফিরে এলো। সংকল্প করলো শেষ পর্যন্ত পড়বে আজ, এবং আবিষ্কার করবে এর মধ্যে কি ছিল। শিশু বয়সে যেটা বুঝতে পারেনি, ভয়ের কারণে হোক বা যে কারণে হোক, আজ তার গভীরে পরিমাপ করতেই হবে। বইটার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। প্রথম অনুচ্ছেদ পড়ার সঙ্গে সঙ্গে
ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো সারা শরীর জুড়ে। গল্পটি হচ্ছে একটি লোকের বহু বছর আগে শিশু বয়সে একটা বই তাকে আকর্ষণ করত। বইটিতে একটি মাত্র ছবি, যেটা তাকে আতঙ্কগ্রস্ত করে তুলত। বড় হবার সঙ্গে সঙ্গে এসব ভুলে গেল। তারপর একদা এক রাতে নির্জন প্ল্যাটফর্মে নিজেকে আবিষ্কার করলো ভুলে যাওয়া সেই ছবিটার মতো। নিঃসঙ্গ ব্যক্তির মুখোমুখি হলো টিমটিমে একটি আলোর নিচে। বোঝার সঙ্গে সঙ্গে আতঙ্কে পালালো। আশ্রয় নিল দূরবর্তী একটি উপরের ঘরে। এসে সে দেখলো ওই বইটা যেন তারই অপেক্ষা করছে। তখনই সে শুরু করলো পড়তে শেষ অবধি। বইখানার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। এবং এই ছিল একটি লোকের গল্প ছেলেবেলায়। আবার শুরু হলো চিরকাল ধরে চিরকাল ধরে চিরকাল ধরে, পালাবার কোনো পথই নেই। কিন্তু গল্পটা যখন কুটিরের মধ্যে এলো তৃতীয়বারের জন্য, একটি অদ্ভুত সমস্যার আবর্তের মধ্যে তখন ছুটতে লাগলো মার্টিমার। অতি ভয়ঙ্কর আতঙ্ক ঘন। যেহেতু পালাবার কোনো পথ নেই, চেষ্টা করছে এই অদ্ভুত পরিবেশের ভৌতিক চক্রটা সহজ করে বোঝবার। নতুন কিছুই ছিল না ওই কাহিনীতে। গল্পটা তার পলায়নের রাস্তা নির্দেশ করছে। আমন্ত্রণকারী যে তাকে আশ্রয় দিয়েছিল উচ্চতা প্রায় তারই সমান, মনে হয় মার্টিমার নিজেই। কিন্তু মুখটা লুকোনো কেন? নিজেকে নিজে যখন প্রশ্নটি করলো, ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দরজায় তালা লাগাবার শব্দ। রহস্যময় নিমন্ত্রণকারী প্রবেশ করলো। এগিয়ে আসছে ওর পেছন দিক দিয়ে, সাদা দেওয়ালে মানুষের চেয়ে দীর্ঘকায় রহস্যময় ছায়া সৃষ্টি করে। আগন্তুক যেন অপর প্রান্তে ওর মুখোমুখি বসলো। এক ভয়ঙ্কর হিমেল আতঙ্ক ছড়িয়ে পড়লো ঘরে। মেয়েরা যেমন মুখ থেকে ওড়না সরায়, তেমনি রহস্যময় আমন্ত্রণকারী তার হাত ওঠালো মুখ থেকে ব্যান্ডেজের কাপড় খোলার জন্য। মার্টিমার জানতো কেউ হতে পারে, কিন্তু মৃত না জীবিত। একটি মাত্র রাস্তা ছাড়া বেরোবার কোনো পথ নেই। মার্টিমার দ্রুত বেগে এগিয়ে গেল বলপূর্বক তালা খুলতে। মার্টিমারের গলাও যেন এক বন্য শক্তি থেকে টিপে ধরেছে। উভয়ে আর্তক্রন্দনের প্রতিধ্বনি অসহ্য হয়ে ছড়িয়ে পড়ল মুহূর্তে। শেষ আর্তধ্বনি শুনতে পেল তখন ঘরের স্তব্ধতা এতটাই গভীর হয়ে উঠল যে আপনি শুনছিলেন সেই 38 বছর আগে বৃদ্ধ দাদুর দেওয়াল ঘরের টিকটিক শব্দ, সাগর পাড়ের দীর্ঘ সুরেলা গর্জন। কিন্তু মার্টিমার পালিয়ে এসেছিল অবশেষে। শেষে হয়তো সেই মধ্যরাতের গাড়িটা, দ্য মিডনাইট এক্সপ্রেস, ধরতে পেরেছিল। বইটা ছিল অতি পুরনো, লাল রিবনে বাঁধানো,